পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। মনে হয় যে একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। নির্বাচন নিয়ে যে ধরনের চটকদার কথা হচ্ছে, সেই চটকদার কথা মূলত আমি কত আসন বাগিয়ে নিতে পারবো সেটার জন্য। উত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে। ভাবা যায়? নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে, সিজদা দিয়ে আসছে। মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানকে সিজদা দিছে? এটা কোনো কথা? হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন ঝরছে এবং তারা এত বেশি অস্থিরতা তাদের বক্তব্যে, সেগুলো কোট করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করছে। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তের দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়। সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। ব্যক্তি জীবনে একটা জিনিস পছন্দ করে, প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটি একজন থেকে কেড়ে নেন তখন তার কাছে ভালো লাগে না, মনে হয় আরেকজনের প্রায়োরিটি দিচ্ছে। এখন এনসিপি আপনার আজকে হান্নান মাসুদ যে কথা বলছে, ঠিক এর কয়েক ঘন্টা পরে হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বলছে, এটা কতটুকু অপমানজনক একটা কথা হইতে পারে যে একজন মানুষ হইয়া নাকি মানুষের সিজদা করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কার কথা বলছে? আজকে এনসিপির সংবাদ সম্মেলন ছিল, সেখানে বলা হয়েছে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, কে বানাইছে? আপনারাই তো বানাইছেন। আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কেউই রাষ্ট্রপ্রধান হতে পারবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যতক্ষণ এনসিপির কথাবার্তা শুনতো, যতক্ষণ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতো, তারা যেটা চাইতো ঠিক ওইটাই করতো, ততক্ষণ ডক্টর ইউনূস খুব ভালো ছিল। এখন বাংলাদেশে শুধুমাত্র এনসিপির সাপোর্টে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি সাপোর্ট না করে একটা সরকার কি স্থিতিশীল থাকতে পারতো না। তো সেই ক্ষেত্রে দল হিসাবে প্রথম দিকে এনসিপির সাথে ডক্টর ইউনূসের যে মিল মহাব্বত বেশি একটু ছিল, যখন ওইটা লন্ডনে গিয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে গিয়ে জনাব তারেক রহমানের সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকের পর থেকেই এনসিপি মনে করছে তাদের প্রায়োরিটিটা সরকার দিচ্ছে না। আর সেই জায়গা থেকে বলছে যে অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে। ভাবা যায়? নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে, সিজদা দিয়ে আসছে। মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানকে সিজদা দিছে? এটা কোনো কথা? দেখেন, এরা অনেক কথা বলে, কিন্তু কোন কথাটা কতটুকু বলা উচিত, অথবা যেই লোকটারে আপনিই বানাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, হু ইজ হি? তিনি নোবেল লরিয়েটের বাহিরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 17 বছর ওনার কোন অবদান ছিল পলিটিক্যালি? হয়তো মেটিকুলাস ডিজাইন করছেন, আন্তর্জাতিকভাবে তিনি অনেক কিছু হয়তো করছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনোই মানে হাসিনার আমলে কোন রকম ভূমিকা নেন নাই। যখন নিজে বিপদে পড়ছেন তখন নিছেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারাই রাষ্ট্র ক্ষমতায় বসালেন, তারপর উনি ওনার জায়গা থেকে এখন চেষ্টা করতেছেন। চেষ্টা করার পরে এখন আপনাদের মনোভূত হচ্ছে না, এই জন্য যে যেই ভাষায়, একজন বলো যে গাদ্দার, আরেকজন বলো যে সেজদা দিয়ে আসছে। ভাই, এই ধরনের কথাবার্তা আসলে মানুষকে আপনাদের কাছ থেকে পছন্দ করতেছে? আজকে যদি আপনারা এই কথা অন্য একজন ব্যক্তির নিয়ে কইতেন, তাহলে মানুষ ভাবতো যে না ঠিক আছে, তাদের মনোভূত হয় না। কিন্তু নির্বাচন তো আপনারাই করছেন, ওনাকে ইভেন লড়াই করছেন। এখন এই যে ভাষা প্রয়োগ, এই যে হুঙ্কার হুঁশিয়ারি, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে, এগুলো কিন্তু কোনোটাই পজিটিভ সাইন তৈরি করতেছে না। পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে অপমানিত করেন, তাহলে বাকিরা কি করবে? আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস খালি কোন রকমে নির্বাচনটা দিয়া এই চিপাত থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আবার উনিও ওই যে বিচার সংস্কার নিয়ে ওনার কথাও বুঝি না, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এটাও একটা ইস্যু, যে কখন কি বলেন নিজেও হয়তো বোঝেন না। তো দুই একটা কথা বলে কিন্তু নিজেও একটু পেচকি লাগাই ফেলছেন। এখন আসলে কি হতে যাচ্ছে? হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন ঝরছে এবং তারা এত বেশি অস্থিরতা তাদের বক্তব্যে, সেগুলো কোট করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করছে। আজকে আমি 3জন নেতার বক্তব্যের শিরোনামগুলো পড়ব। তার মধ্যে পরিষ্কার 2টা হচ্ছে হুমকি আর একটা হচ্ছে কটাক্ষ। প্রথম এনসিপি নেতা আক্তার, তিনি বলছেন নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না। এটা হলো আক্তার বলছেন, সদস্য সচিব এনসিপি। এনসিপির আরেকজন অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি বলছেন লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা। এটা একটা তাচ্ছিল্য বা কটাক্ষ করা বা একটা ক্ষোভ কটাক্ষ সবগুলো এই বক্তব্যটা ধারণ করে। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে ইঙ্গিত করে বলছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। তো তার মানে দেখেন, এখানে ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কটাক্ষ করছেন, আবার হুমকিও দিচ্ছেন রাজপথে নামতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আবার তারেক রহমান যখন বিদেশে থেকে এই যে অনলাইনে তিনি জুম মিটিং করেন, বক্তব্য দেন, সংযুক্ত হন, সেটাকে বলতেছে যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। এই অস্থিরতার কারণ কি আমি বুঝতে পারি না যে এটা ঠিক হচ্ছে কিনা। কারণ রাজনৈতিক পরিস্থিতি ডিটোরেট করবে, এগুলো যত পরস্পরের বিরুদ্ধে বক্তব্য আসবে সেগুলি আরো অবনতির দিকে যাবে। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না বলে মন্তব্য করেছেন
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আক্তার হোসেন বলছেন, এখন পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পাইনি। এই বিষয়ে ইউনূস সরকার পাশ কাটিয়ে গেছেন। আজকে তো খসড়া সবাইকে দিয়েছে, তাহলে তারপরে কেন বলছে? এখন পর্যন্ত 20টা বিষয় নিয়ে কমিশনে আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন, আমরা যখন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার প্রস্তাবগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয়, সেই ব্যাপারে কমিশনের জোর প্রচেষ্টা লক্ষ্য করেছে। কিন্তু যখনই সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের বিষয়ে উত্থাপন করা হয়, কমিশন কাদের চাপে পড়ে যেন ম্রিয়মান হয়ে পড়ে। এটা হয়তো বিএনপিকে লক্ষ্য করেই বলছে। আচ্ছা, গেল এটা। আজকে খবর হচ্ছে মতামত চেয়ে জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আরেকটা বক্তব্য এসছে যে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসছেন প্রধান উপদেষ্টা হাসনাত আব্দুল্লাহ। বলছেন এটা তো প্রধান উপদেষ্টাকে এক ধরনের কটাক্ষই করা হচ্ছে। তারা দাবি করেন যে তারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় এনেছেন, তো তারপরেও কেন এই বক্তব্য? তিনি বলছেন, যাকে গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকারের প্রধান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন? আসলে কি তাই? তারা তো বৈঠক করেছেন। আর মানে ইউনূসের প্রতিনিধি, নিরাপত্তা উপদেষ্টা এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, আর হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা হচ্ছে প্রেস কনফারেন্স করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বা তারেক রহমান করেনি। তারা নিজেরা ঘন্টাখানি কথাবার্তা বলেছেন। কি বলেছেন আমরা বিস্তারিত জানি না। নিশ্চয়ই ওই আলোচনার বেসিসেই যৌথ ঘোষণা হয়েছে যে মানে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে বিচার এবং সংস্কার প্রশ্নে যথেষ্ট অগ্রগতির সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথম মার্চে নির্বাচন হতে পারে। এখন তো এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করলেন যে মানে রমজানের আগেই হবে, অর্থাৎ ওই জুলাইয়ের মানে ফেব্রুয়ারির প্রথম ভাগেই হবে, মানে 17 তারিখ বা 18 তারিখ থেকে সম্ভবত রমজান, তার আগেই হবে। সম্ভাব্য তারিখ বলা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। শনিবার বাংলা মোটর মোড়ে ওই একই একটা গণপরিষদের নির্বাচন শীর্ষক এক আলোচনায় তিনি বলছেন, মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয় 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশান এবং পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে এটা ধানমন্ডি 32 আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিস হতো। এটি যে জাতীয়তাবাদী রাজনীতিতে সুখকর বিষয়, ব্যাপারটা এমনও নয়। এনসিপির এই নেতা বলছেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে, কিন্তু কোনো লাভ নেই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলো বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন, তাহলে আপনি আরো গণপ্রতিরোধের শিকার হবেন। একজন রাজনীতিবিদ বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়েছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যার কাছ থেকে টাকা নিয়েছে তাদের কেউ এসে সাক্ষ্য দিক যে তারা আমাদের কাছে এসে টাকা দিয়েছে, অথবা এটার নথিপত্র থাকবে। এটা প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আব্দুল্লাহ আর তার সহযোগীরা দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দেব। যাক, সেটা বিষয় না, কিন্তু মূল বিষয়টা যে ওই কথাটা বলছেন যে সেজদা দিয়েছেন, এটা আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এটা খুব সম্মানজনক কোনো বক্তব্য হলো না। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন? তিনি বলছেন আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। ভাই রে, তিনি অনলাইনই থেকে যে পর্যন্ত আগাইছে, অনেকে তো সরাসরি এখন মাঠে কোনো হালে পানি পাচ্ছে না। তারেক রহমান তো অবশ্যই আসবে, তখন কি হবে সেটাও মাথায় রাখা দরকার। পদযাত্রা তারাও করেছে, এইরকম দেশব্যাপী যখন কি তারেক রহমান ছুটবেন, একটা ট্যুর দেবেন, কল্পনা করেন তো একটু সেদিন কি হবে। মানে এনসিপি নেতারা করেছেন আর তারেক রহমান করবেন, পরিস্থিতিটা একটু কল্পনা করেন। আর আমি বললাম না, বেশি বললেই বলবেন যে আমি বিএনপি দালালি করতেছি, সুতরাং আমি আর বেশি বললাম না। কথা হলো কি, ছোট মুখে বেশি কথা বলতে নেই। একটা বিশেষ পরিস্থিতিতে তিনি গেছেন, সেইখানে বসে বসে তিনি দল চালাচ্ছেন, এটা তার জন্য খুব সুখকর না। কেউ যদি মনে করে থাকেন তারেক রহমান লন্ডনে বসে খুব আরামায়েশে আছেন, জি না, তার চেয়েও ক্ষমতা যদি থাকে, অর্থ থাকে, তারেক রহমানের চেয়ে বহুগুণ আরামায়েশে অনেকে বাংলাদেশে জীবন কাটায়। যান না, দেখেন না, বসুন্ধরা আবাসিক এলাকায় যান, ওই বসুন্ধরার মালিকরা ওখানে একটা রাজপ্রাসাদ বানায় ফেলছে, কিভাবে জীবনযাপন করে। বেনজিরের দেখেন, ফ্ল্যাটগুলি দেখেন, ঢাকার বাইরে তার অট্টালিকা দেখেন, প্রাসাদ মানে প্রাসাদের মতন সব একটা বাড়ি টাড়ি করছে। তো ওইগুলি কি লন্ডনের চেয়ে বেশি না? এগুলি হলো বাদ কি বাদ, এগুলি বলে একজনের চরিত্র হনন করা যায়, কটাক্ষ করা যায়, কিন্তু সেগুলি বলা ঠিক না। এগুলি মানে তাদের অনেক দূর যেতে হবে। এইভাবে সবাইকে কটাক্ষ করে, সবাইকে শত্রু জ্ঞান করে এই বক্তব্যগুলো কিন্তু পাবলিকলি খাবে না। বরং তরুণরা জাতীয় ঐক্য তৈরি করবে,
সব রাজনৈতিক দলগুলোকে মিলে তাদেরকে পরিচালিত করবে, এরকম একটা অবস্থানে থাকা দরকার ছিল। তারা বিভিন্ন দলের প্রতিপক্ষ হবে বা মানে তাদেরকে উদ্দেশ্য করেও মানে অনেকে কথা বলবে, এটা কাঙ্ক্ষিত ছিল না, এটা হওয়ার কথা। দর্শক, নির্বাচনের ডামাডোল বাজছে এবং নির্বাচনের ডামাডোলে আসন নিয়ে দর কষাকষি এখন বেশ ওপেন সিক্রেট হয়ে দাঁড়ালো। বিভিন্ন আলোচনায় এবং গণমাধ্যমের বিভিন্ন খবরে বেরিয়ে আসছে যে তলে তলে আসন ভাগাভাগির জন্য যে দর কষাকষি, সেই দর কষাকষি চলছে। সামনে নির্বাচন নিয়ে যে ধরনের চটকদার কথা হচ্ছে, সেই চটকদার কথা মূলত আমি কত আসন বাগিয়ে নিতে পারবো সেটার জন্য। অর্থাৎ পেছনের মেকানিজম হচ্ছে আসন ভাগাভাগির মেকানিজম, যেখানে সব থেকে আলোচিত নাম উঠে আসছে এনসিপি। বিএনপির কাছ থেকে কত আসন তারা বাগিয়ে নিতে চায়, সেই মানে এক ধরনের দর কষাকষি তারা করছে। জামাতের সঙ্গে বিএনপি জোট করবে না এরকম একটা ঘোষণা আছে। সেটা সত্ত্বেও জামাত বিভিন্ন নির্বাচনী বিষয়ে ইস্যু তৈরি করে বিএনপির উপরে এই চাপ সৃষ্টি করতে চাচ্ছে যে তারা কতটা বিএনপির কাছ থেকে ছাড় পেতে পারে। কিভাবে ছাড় পাবে তারা যদি জোট না করে, সেগুলোই বোঝার চেষ্টা করব। এবং শেষ পর্যন্ত এই দর কষাকষিতে এনসিপি কিংবা জামাত কতগুলো আসন পাচ্ছে, কোন কোন আসন পাচ্ছে এবং আসন পাওয়ার পরে সরকারে তাদের অবস্থান কি হতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসন ভাগাভাগির দর কষাকষি, এবং সেই দর কষাকষিতে সব থেকে মানে কি বলবো আলোচিত জায়গায় রয়েছে এনসিপি। তারা বিএনপির কাছ থেকে অনেক বেশি আসন চায়। গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী কালের কণ্ঠ এটা নিয়ে একটা রিপোর্ট করেছে। কালের কণ্ঠ বলতে চাইছে এনসিপি বিএনপির কাছ থেকে অন্তত 30টি আসন চায়। 30টি আসনে তারা নির্বাচন করতে চায়। যদিও প্রশ্ন উঠেছে যে 30টি আসনে নির্বাচন করার মতো তাদের 30 জন মানুষ আছে কিনা, সেই প্রশ্ন রয়েছে। কারণ তাদের যে মানে মূল যে ফিগারগুলো, সেই ফিগারগুলো যদি হিসাব করা যায় সব মিলিয়ে 10 জন হতেই একেবারে হিমশিম খাবে। তাহলে 30 জন প্রার্থী তারা কিভাবে দেবে? যদিও শেষ পর্যন্ত হয়তো এই 8-10 জন যাদেরকে আমরা চিনি, তাদের পাশাপাশি আরও 2-3 জন যুক্ত হবে উপদেষ্টা পরিষদ থেকে এসে, এরকম ধারণা রয়েছে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোট করবেন, এবং আজকেই একটা জায়গায় আলোচিত হতে শুনেছি যে তিনি কুমিল্লার মুরাদনগরে ভোট করবেন না, তিনি ভোট করবেন ঢাকা 10 আসন থেকে। নাহিদ ইসলাম তিনিও তার এলাকায় ভোট করবেন না, তিনিও ভোট করবেন ঢাকা থেকে। এরকম যখন শোনা যাচ্ছে, এমনও শোনা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ তার কুমিল্লায় দেবিদ্বারে তার নির্বাচন করা প্রতিদ্বন্দ্বিতার কারণে বিএনপির সঙ্গে সম্ভব হয়ে উঠবে না, হয়তো তারও ঢাকায় নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তো ঢাকায় তাহলে বিএনপি এনসিপিকে কতগুলো আসন ছাড়বে, সেটা একটা গুরুত্বপূর্ণ